নমস্কার। আজকে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের অন্তর্গত 4th সেমিস্টারে যে গবেষণাপত্র রয়েছে সেই গবেষণাপত্র নিয়ে আলোচনা করব। গবেষণাপত্রের সিলেবাসটা দেওয়ার পর থেকে আমার কাছে ইউটিউব চ্যানেলে এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজে এবং মেসেঞ্জারে অনেক রকমের কোয়ারিজ আসছে, যেখানে গবেষণাপত্র ব্যাপারটা নিয়ে ছেলেমেয়েরা বুঝতে পারছে না তারা কি লিখবে, কতটা লিখবে এবং তার বিষয়বস্তু কি হবে, ইউনিট এবং সাব ইউনিট যে ভাগটা, এটা নিয়ে তাদের মধ্যে একটা বিস্তর মাথা ব্যথা রয়েছে বলা যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওটি আমি করছি। এখানে গবেষণাপত্রের যে বিষয়গুলি রয়েছে তোমাদের এবং এই বিষয়গুলি কেমনভাবে লিখতে হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা যারা দেখবে তারা গবেষণাপত্র নিয়ে একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে গবেষণাপত্র লেখা নিয়ে এবং জমা দেওয়া নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ থাকবে না। তাহলে আমরা এক এক করে সিলেবাসগুলো দেখি। তো আমাদের প্রথমেই উপন্যাস রয়েছে, গবেষণা কর্মের বিষয় নির্বাচন বলে একটা দেয়া হয়েছে। সেখানে উপন্যাস দেয়া হয়েছে, রবীন্দ্র সাহিত্য দেয়া হয়েছে, ভাষাতত্ত্ব, নাটক বা নাট্যমঞ্চ, আর শেষে রয়েছে অভিসন্দর্ভ পত্রের তালিকা। এবার এখানে বিষয় হচ্ছে, যারা গবেষণাপত্র তোমরা যারা সিলেক্ট করবে, কোন বিষয়গুলো সিলেক্ট করবে। এই ইউনিভার্সিটি থেকে তোমাদের বেশ কিছু টপিক সিলেক্ট করে দেয়া হয়েছে। এটা ব্যাপারটা এমন নয় যে যাদের স্পেশাল পেপার নাটক তাদের নাটক থেকেই গবেষণাপত্র তৈরি করতে হবে, সেটা থেকে তোমরা করতে পারো। তোমাদের যেহেতু স্পেশাল পেপার নাটক কিংবা রবীন্দ্র সাহিত্য, সুতরাং এটা ভাষাতত্ত্ব, সুতরাং এটা ধরে নেওয়াই যায় যে স্পেশাল পেপার মানে সেই বিষয়ে তোমার একটা ভালোবাসা রয়েছে এবং অবশ্যই দক্ষতা রয়েছে। তাহলে সেখানে কোনো একটা বিশেষ নাটক নিয়ে লিখতে তুমি সাবলীল, এটা ধরে নেওয়াই যায়। কিন্তু তার মানে এই নয় যে তোমার নাটক স্পেশাল পেপার থাকা সত্ত্বেও তুমি রবীন্দ্র সাহিত্য থেকে লিখতে পারবে না, কিংবা লিখলে সেটা ক্যান্সেল হয়ে যাবে থিসিস পেপার তোমার, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো একটা টপিক নিয়েই আলোচনা করতে পারো। সেখানে বলা হচ্ছে 45 থেকে 60টা পেজ হবে তোমাদের। সেই 60টা পেজ কেমন, তোমাকে টাইপ করে দিতে হবে ওয়ার্ড ফরম্যাটে, 12 কিংবা 14 একটা কালপুরুষে তোমাকে লিখে টাইপ করে জমা দিতে হবে। হাতে লিখলে তোমার হবে না, হাতে তুমি নিজে লিখতে পারো, কিন্তু নিজে লেখার পরে তোমাকে যখন জমা দিতে হবে তখন সেটা অবশ্যই টাইপ করে দিতে হবে। তোমরা নিজেরা যদি টাইপ পারো নিজেরা করবে, না হলে কারোর থেকে দিয়ে তোমাদের করিয়ে নিতে হবে। এবার তাহলে আমরা বিষয়গুলির দিকে আলোচনা করি। উপন্যাসের বিষয় রয়েছে ঔপন্যাসিকের বিশেষ শ্রেণীর প্রতিনিধি স্থানীয় উপন্যাস, বিভিন্ন উপন্যাসে কিভাবে বিধৃত আছে সমাজ, ইতিহাস, ধর্ম, রাজনীতি, পুরাণ, লোক, আঙ্গিক, এই সমস্ত বিষয়। কল্পবিজ্ঞান, শিশু কিশোর পত্রিকা। রবীন্দ্র সাহিত্যে অনেক কিছু রয়েছে, সবগুলো আমি বলছি না, আমি বেশ কয়েকটা নির্বাচিত টপিক নিয়ে আলোচনা করছি। তোমাদের অভিসন্দর্ভ যে পত্রিকাতে, সেখানে রবীন্দ্র উপন্যাসের মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ রয়েছে। সেই বিষয়টাকে নিয়ে তোমরা আলোচনা কর। যদি আমি বিশেষ একটি যদি নির্বাচন করলাম, ধরো রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাস, তাহলে রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাসের গবেষণাপত্র তৈরি করতে গেলে আমাকে একটা কম্প্যাক্ট জিনিস তোমাকে দিতে হবে। মানে তুমি একটা রিসার্চ করছো, সেই রিসার্চ পেপারটা অবশ্যই কাউকে কপি করা যাবে না। কপি করা যাবে না বলতে, কোনো বই থেকে তুমি ডাইরেক্ট হুবহু তুলে দিয়ে দিলে। অনেকে আমাকে এর মধ্যে ফোন করেছো যে কোন বই থেকে লিখতে হবে, যদি একটু বই সাজেস্ট করেন। বই সাজেস্ট করলে হবে না, তুমি নোট লিখছো না কিংবা কিছু না, এটা তোমার গবেষণাপত্র, তোমাকে নিজেকে লিখতে হবে। রবীন্দ্র উপন্যাসের যদি আমরা মনস্তাত্ত্বিক ব্যাপারটা ধরি, রবীন্দ্রনাথের চোখের বালি একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপন্যাস, এবং মনস্তাত্ত্বিক উপন্যাসের যাত্রা শুরুই বলা যায় চোখের বালি, 1903 সালে যেটা প্রকাশ পায়। নৌকাডুবি আলোচনা করা যেতে পারে, এবং যোগাযোগ উপন্যাস অবশ্যই মনস্তাত্ত্বিক উপন্যাসের মধ্যে পড়ে, আলোচনা করা যেতে পারে। এবার এই জিনিসগুলো আলোচনা করতে গেলে তোমাদের কলেজ থেকে কিংবা ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হচ্ছে যে এর সাব ইউনিটগুলো বা সাব টপিকগুলো তোমাদের নির্বাচন করে জমা দিতে হবে। তো সাব টপিকগুলো তোমরা কিভাবে লিখবে? তাহলে আমরা যদি বিষয় হিসাবে মানে ইউনিট হিসেবে যদি ধরে নিই যে রবীন্দ্র উপন্যাসের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ,
তাহলে মনস্তাত্ত্বিক রবীন্দ্রনাথের একটা সামগ্রিক এই যে সাহিত্য জীবন সম্পর্কে প্রথমে একটা ভূমিকা দিতে হবে আমাকে, যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অবদান। এই 2 পাতা কিংবা 4 পাতা তুমি লিখলে, এবং সেই সাথেই মনস্তাত্ত্বিক উপন্যাস ব্যাপারটা কি, কখন থেকে এই মনস্তাত্ত্বিক উপন্যাসের যাত্রাপথ শুরু হচ্ছে, কিভাবে বাংলা সাহিত্যে মনস্তত্ত্ব প্রবেশ করছে। রবীন্দ্রনাথ চোখের বালি উপন্যাসের শুরুতে বলেছিলেন চরিত্রের আঁতের কথা টেনে বের করে দেখানো, যেখানে আগুনের জ্বলুনি হাতুড়ির পিটুনি দেখা দেবে। তো এই মনস্তাত্ত্বিক ওই ফ্রয়েডের কথা আনতে হবে, ফ্রয়েডের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, মানে সিগমুন্ড ফ্রয়েডের কথা আমি বলছি, ইগো সুপার ইগো, হ্যাঁ, এই জিনিসগুলো আনতে হবে। এবং বাংলা সাহিত্যে মনস্তাত্ত্বিক চর্চার যে যাত্রাপথের প্রবর্তনা সেটা আলোচনা করলাম, এবং রবীন্দ্র উপন্যাস সাহিত্যের যে ক্রমবিবর্তন, রবীন্দ্র উপন্যাস সাহিত্যের যে শ্রেণী বিভাগগুলো সেগুলো আলোচনা করতে হবে। এবং সেই প্রত্যেকটা ভাগ আলোচনা করার পরে এই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে রবীন্দ্রনাথ যে মনস্তাত্ত্বিক উপন্যাস রচনায় কতটা সক্ষম সেই একটা পাঠ তোমাদের লিখতে হবে। এবং তারপরে আসতে হবে আমরা উপন্যাস সাহিত্যে প্রবেশ করে গেলাম, মানে মনস্তাত্ত্বিক যেটা আমাদের মূল বিষয়, মনস্তাত্ত্বিক উপন্যাসে আমরা প্রবেশ করলাম। সেখানে আমরা প্রথমেই উল্লেখ করব চোখের বালি। যদি একটা উপন্যাস নিয়েই আমরা লিখি তাহলে আমরা চোখের বালি উপন্যাসটা উল্লেখ করলাম, যে মনস্তাত্ত্বিক উপন্যাসের যাত্রা শুরু হলো চোখের বালি দিয়ে। এবার এই চোখের বালি উপন্যাসটা কখন কোন পত্রিকাতে প্রকাশ পাচ্ছে, এবং চোখের বালি রচনা করার শুরুতেই দেখবে চোখের বালি উপন্যাসটা যদি তোমরা কেনো সেখানে দেখতে পাবে যে একটা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা দিয়েছেন যে আগুনের জ্বলুনি এবং হাতুড়ির পিটুনি এবং চরিত্রের আঁতের কথা টেনে বের করে দেখানো। এই ভূমিকাটা একটু তোমাকে সুন্দর করে নিজের ভাষায় প্রত্যেকটা লাইন নিজের ভাষায় লিখতে হতে হবে, লেখা থাকবে। এক্ষেত্রে তুমি কোটেশন দিতে পারো, কিন্তু সেই কোটেশনগুলো তুমি কোথা থেকে দিয়েছো সেটা একদম শেষে গিয়ে তোমাকে উল্লেখ করতে হবে তথ্যসূত্র বলে। ধরো তুমি রবীন্দ্রনাথের এই যে আগুনের জ্বলুনি এবং হাতুড়ির পিটুনির কথা বললাম, তাহলে এটা চোখের বালি উপন্যাসেরই পটভূমিকাতে রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন, এটা বইয়ের শেষে তোমাকে মানে গবেষণাপত্রের শেষে তোমাকে উল্লেখ করে দিতে হবে। কিংবা কোনো কোটেশন তুমি গুগল থেকে নিয়েছো তাহলে সেটাও তোমাকে উল্লেখ করতে হবে, যেটা আমি গুগল থেকে মানে উইকিপিডিয়া থেকে নিয়েছি, কিংবা কোনো বই থেকে নিয়েছো, ধরো কোনো একটি তথ্য তুমি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবি জীবনী থেকে নিয়েছো, সেটা তোমাকে জানাতে হবে। এবার মূল যে বিষয়ে ফিরে আসি, মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি কোন পত্রিকায় প্রকাশ হয়েছে এবং এই যে প্রাক পটভূমিকাটা নিয়ে একটু লিখলাম। এবার মনস্তাত্ত্বিক উপন্যাস কেন চোখের বালিকে বলা হচ্ছে, কি কারণে এটাকে মনস্তাত্ত্বিক উপন্যাস বলা হচ্ছে, মানে বাংলা সাহিত্যে মনস্তাত্ত্বিক উপন্যাসের যাত্রাপথে চোখের বালি কতটা মানে অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাকে মানে প্রমাণ করে দেখাতে হবে। এই যে চরিত্রের আঁতের কথা, তাহলে প্রত্যেকটা চরিত্র নিয়ে আমাকে বিশ্লেষণ করে দেখাতে হবে। বিনোদিনী চরিত্র, আশালতা চরিত্র, মহেন্দ্র চরিত্র এবং বিহারী চরিত্র এবং তাদের মা এবং কাকিমা যারা রয়েছেন তাদের চরিত্রগুলো, প্রত্যেকটা চরিত্রের কথা এখানে উল্লেখ করে দেখাতে হবে। এবং এই উল্লেখ করে দেখানোর পরে তাদের সংলাপগুলো বলতে হবে, ভাষার যে দক্ষতা কি কি ভাষা দক্ষতা রয়েছে সেখানে দেখাতে হবে। এবং এই প্রত্যেকটা চরিত্রের মধ্যে যে মনস্তত্ত্ব রয়েছে, এই প্রত্যেকটা চরিত্র তাদের ডুইং এবং সাফারিংস এর জন্য যে সংলাপগুলো ব্যবহার করেছেন সেই সংলাপগুলোকে নিয়ে দেখাতে হবে। বিনোদিনী চরিত্রটির যে বিশেষ করে মহেন্দ্র চরিত্রের মনস্তত্ত্ব আমরা দেখতে পেয়েছি, যখন আশালতার সাথে বিয়ের সম্বন্ধ আসে, বিনোদিনীর জন্য প্রথম সম্বন্ধ আসে মহেন্দ্র মায়ের কাছে, তখন মহেন্দ্র বিবাহ করতে সম্মত হয় না, কারণ সে ইংরেজি শিক্ষায় শিক্ষিতা। মহেন্দ্র তখন মনের মধ্যে একটা ছিল যে নিজের থেকে অনেকটা বয়সে ছোট এবং শিক্ষিতা এতটা না হলেও হয়, সেই কোথায় কোথায় এই জিনিসগুলো মনে হয়েছে। তো তারপরে যখন আশালতার জন্য সম্বন্ধ আসে এবং আশালতার জন্য সম্বন্ধ তার কাকিমা নিয়ে আসে, সে রাজি না হয়, তখন বিহারীর জন্য সম্বন্ধ পাঠায় তার কাকিমায়। বিহারী যখন মেয়ে দেখতে যায়, বিকেলের গধূলি রাঙা আলোয় দুজনে মেয়ে দেখতে যায় 2 বন্ধু মিলে, কিন্তু তখন বিহারীর জন্য মেয়ে দেখতে গিয়ে আশালতাকে তার বিবাহ করার জন্য ইচ্ছা হয়। এই যে তার চরিত্রের যে পট পরিবর্তন হঠাৎ করে,
এই পট পরিবর্তনটা লিখতে হবে। দুজনের বন্ধুত্বের মধ্যে এই হঠাৎ একটি নবাগতা, একটি মানে নারী বলা ঠিক, বালিকা আশালতা, তার আগমনে চরিত্রগুলো কিভাবে টানাপোড়েন শুরু হয়েছে সেটা লিখতে হবে। মহেন্দ্রর সাথে আশালতার বিবাহের পরে মহেন্দ্র, আশালতা এবং তার মা, মহেন্দ্রর মায়ের জীবনটা যেভাবে টানাপোড়েন দেখা দিয়েছে এবং ছেলের সংসারে বিভিন্ন রকম অশান্তির জন্য মহেন্দ্রর মা কতটা দায়ী, এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো দেখাতে হবে। এবং সবার শেষে মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে চোখের বালি কতটা সার্থক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা করে দেখাতে হবে। তো এই সমগ্র জিনিসটা নিয়ে আমাদের 40 থেকে 50 পাতা, অ্যাপ্রক্স 60 পাতার মধ্যে তোমাকে লিখে জমা দিতে হবে। কিছুটা লিখে আগে তোমাদের স্যারদেরকে দেখাতে বলা হয়েছে, ইউনিভার্সিটির যারা দায়িত্বে রয়েছেন স্যাররাও তোমাদের গাইড করবেন আশা করি এই ব্যাপারে। আজকেই একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার যারা নাটক নিয়ে করতে চাইছো কিংবা যারা ভাষাতত্ত্ব নিয়ে করতে চাইছো, তারা ভিডিওর লিঙ্কে অবশ্যই কমেন্ট করে জানাবে যে অন্য টপিক নিয়ে আলোচনা করলে সেটা কিভাবে লিখতে হবে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সবাইকে।